সরকার সবসময় বলে যে আমরা আসি বললে এই সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে আছে, আবার ভারতেও বলে। আবার ওই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোয়েন বললো না যে আমি ভারতে গিয়ে বলে এসেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে, এটা বলেছিল কিন্তু একটা হিন্দুদের অনুষ্ঠানে। তো আওয়ামী লীগ সবসময় বলে যে আমরা হিন্দুদের নিরাপত্তা দিয়ে, এবং আওয়ামী লীগ আছে বলেই হিন্দুরা নিরাপদে আছে, বিএনপি ক্ষমতা আসলে ভাই হিন্দু করে কি জ্বালাইবো, ইত্যাদি ইত্যাদি। তো এই আওয়ামী লীগের আমলে যে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, এটা আমার চ্যানেলে এসে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক তিনি নিজেই স্বীকার করে গিয়েছেন। তো এটার আরেকটা প্রমাণ সেটা হচ্ছে যে ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনজির। আপনারা জানেন যে গোপালগঞ্জ টঙ্গিপাড়া ওই এলাকাটা খুবই হিন্দু অধ্যুষিত এলাকা, প্রচুর হিন্দু ওখানে বাস করে, শেখ হাসিনা ওটার এমপি। গোপালগঞ্জ ও মাদারীপুরে বেনজিরের পরিবার কিনেছে 598 বিঘা জমি। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে 598 বিঘা জমি পাওয়া তো মুশকিল, টাকা থাকলে তো হয় না ভাই, কারণ অনেক লোক, তো জমি কোথায় আর। আইজিপি ও র্যাবের মহাপরিচালক থাকার সময় এই জমি কেনা হয়। বেনজির আহমেদ দেশে তিনি চৌঠা মে সিঙ্গাপুরে যান। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি কেনা হয়েছে। এইসব জমির প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা বলেছেন যে জমি বিক্রি করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, ভয় দেখিয়ে জোর করে নানা কৌশলে ওদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে। গোপালগঞ্জ ও মাদারীপুরে গিয়ে জমি বিক্রি করা হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা যায় যে তাদের জমি কিনতে এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত করে রেখেছিলেন বেনজির আহমেদ। এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত করেছিল যাতে ভয় ভীতি দেখিয়ে ওদের কাছ থেকে, হিন্দু মানুষ তো সংখ্যালঘু একটু ভয়ও পায়, বেনজির আহমেদ। বেনজির পরিবারের রিসোর্টের নির্মাণ কাজে তদারক করতেন পুলিশ ও র্যাবের কিছু সদস্য। সেখানে যে রিসোর্ট করবে সেটা তদারক করতেন পুলিশ এবং র্যাবের সদস্যরা। সরকারের কাজ ফলে তারা বেনজিরের রিসোর্টে তদারক করতেন। তাদের দিয়ে তরমুজ চাষ সহ কৃষিকাজও করানো হয়েছে। এই পুলিশদেরকে দিয়ে তরমুজ চাষ সহ কৃষিকাজও করানো হয়েছে। মাঠ পর্যায়ের এক পুলিশ কর্মকর্তা বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকারও করেছেন। তিনি বলেন যে উপরের কর্মকর্তা নির্দেশ দিলে কিছু করার থাকে না। বেনজির আহমেদ এসব জমি কেনা ও রিসোর্ট গড়ার কাজটি করেছেন আইজিপি থাকা অবস্থায় 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর, এবং র্যাবের মহাপরিচালক থাকার সময় 15 সাল থেকে 2020 সাল পর্যন্ত, 5 বছর ছিলেন তিনি র্যাবের মহাপরিচালক, আর তিনি 2 বছর ছিলেন পুলিশের প্রধান। জমি বিক্রেতাদের একজন মাদারীপুরের রাজৈর উপজেলার বড়খোলা গ্রামের সরস্বতী রায়, তার কাছে জানতে চাওয়া হয় যে সরস্বতী রায় আপনি কেন জমি বিক্রি করেছেন। প্রশ্ন শুনেই হাউমাউ করে কান্না শুরু করে দেন সরস্বতী রায় বৃদ্ধ মানুষ, 62 বছর বয়স। তিনি বললেন কত কষ্ট কইরা সুদে টাকা দিয়া এই জমিগুলা কিনছিলাম, এই জমি দিয়া আশা লাগছে। জমি কে নিয়েছে? সরস্বতী বললেন জমিটা বেনজির নিয়ে গেছে। বেনজিরকে? তখন সরস্বতী রায় বলেন আমি শুনছি হে অনেক বড় পুলিশ। গ্রামের মানুষ তো সহজ সরল, শুনছে বড় পুলিশ। এত কষ্ট কইরা জমি সে হাউমাউ কইরা কান্নাকাটি করছে, এইটুকু জমি আল্লাহ কি নাই? রাজি না হলে জমি যাবে, টাকাও পাবেন না। বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 মেয়ের নামে এখন পর্যন্ত 621 বিঘা জমির খোঁজ পাওয়া গিয়েছে, যার 598 বিঘা গোপালগঞ্জ সদর উপজেলায় ও মাদারীপুরের রাজৈর উপজেলায়। উপজেলা দুটি পাশাপাশি, আর বেনজির পরিবারের জমিও 2 উপজেলার সীমান্ত ঘেঁষা এলাকায়। ওই এলাকার গ্রামগুলো হিন্দু অধ্যুষিত। বেনজির আহমেদ সেখানে সাবানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক নামে একটা রিসোর্ট করেছেন। এই রিসোর্টে মানুষকে থাকার জন্য কক্ষ ভাড়া দেওয়া হয়, 100 টাকা দিয়ে প্রবেশ করে ঘুরেও দেখা যায়। রিসোর্টটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ভেতরে খামার, নৌকা ভ্রমণের ব্যবস্থা, শিশুদের খেলার জায়গা ও হেলিপ্যাড সহ নানা স্থাপনা রয়েছে। রিসোর্টটি পড়েছে গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বৈরাগী টোলায়। এটা পুরো হিন্দুদের কাছ থেকে এই জমিগুলো কেনানো হয়েছে। ওই গ্রাম ও তার পাশের ডোমরাসুর গ্রামে গত মঙ্গলবার গিয়ে জমি বিক্রেতা পরিবারের 27 সদস্যের সঙ্গে কথা হয়। তাদের মধ্যে প্রতিজনই বলেছেন যে তারা জমি বিক্রি করতে চাননি, বাধ্য করা হয়েছে। তাদেরকে ভয় দেখিয়েছেন পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম। নাম প্রকাশ না করার শর্তে বৈরাগী টোলা গ্রামের এক জমি বিক্রেতা বলেন যে তার 3 বিঘা পৈতৃক সম্পত্তি জমি কিনে নিয়েছেন বেনজিরের পরিবার। তিনি বলেন যে পুলিশ কর্মকর্তা তৈমুর ইসলাম, যিনি বেনজিরের পক্ষে জমির মালিকদের কাছে যেতেন, গিয়ে বলতেন যে আমি ভালো অফিসার, তাই আপনাদেরকে কিছু টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। যদি বিক্রি করতে রাজি না থাকেন তাহলে জমিও যাবে, টাকাও পাবেন না, উল্টা জেলও খাটবেন। সাভানাইকো রিসোর্টের কাছে এক চায়ের দোকানে পাওয়া যায় বৈরাগী টোলা গ্রামের তরুণ বালক সঞ্জয় কুমারকে। তিনি প্রথম আলোকে বলেন যে তার পরিবারের 30 বিঘার বেশি জমি জোর করে কিনে নিয়েছে বেনজির। 18 এবং 19 সালে যখন এই জমি বেচা কেনা হয় তখন বেনজির র্যাবের মহাপরিচালক ছিলেন। যারা জমি বিক্রি করতে রাজি হতেন না তাদের ক্ষেত্রে আরেক কৌশল নিতেন বেনজিরের লোকেরা। সেটি হলো ওই জমির আশেপাশে দিয়ে জমি কিনে
তাদেরকে সেখানে যেতে বাধা দেওয়া, যে তোমার জমি চারপাশে সব জমি আমার, তুমি তোমার জমিতে হাল চাষ করতে যেতে পারবে না। এর ফলে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষরা। মাদারীপুরের রাজৈর কদমবাড়ি ইউনিয়নের বড়খোলা গ্রামের 12 জন জমি বিক্রেতার সবাই এভাবে তাদের জমি বিক্রিতে বাধ্য করার কথা বলেছেন। বড়খোলা গ্রামের প্রশান্ত দত্ত প্রথম আলোকে বলেন যে তারা সচ্ছল, তাদের জমি বিক্রি করার কোনো প্রয়োজন ছিল না, কারণ তাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সা আছে। পৈতৃক জমি বিক্রির কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু বেনজিরের চাপ এবং হুমকিতে তারা 3 ভাই 24 বিঘা জমি বিক্রি করেছেন বাধ্য হয়ে। কোন কোন হিন্দু পরিবারের জমির সবটুকুই বিক্রি করতে বাধ্য করা হয়, মানে একদম পুরো বিক্রি করতে, ভিটামাটি সহ। এর বাইরে তাদের বসত বাড়িতে 5% জমি এবং একটি খুপড়ি ঘরও পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। নিরঞ্জন মারা গিয়েছেন, তার ছেলে রঞ্জন রায় দিনমজুরি করেন, এখন ওই দিনমজুরি করে আর কি যে বদলা কামরা দিয়ে সংসার চালায়। তিনি প্রথম আলোকে বলেন যে বেনজিরের পরিবারের কাছে বিক্রি করা জমির ধান দিয়েই তাদের সারা বছর সংসার চলতো, এখন তাদের দিনমজুরি করে চাল কিনে খেতে হয়। হিন্দু সম্প্রদায় তাদের অভিযোগ যে বহু বছর ধরে সারা দেশেই হিন্দুদের জমি দখল করা হচ্ছে অথবা জোর করে কিনে নেওয়া হচ্ছে। বেনজির আহমেদের ঘটনাটি নতুন একটা উদাহরণ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন যে হুমকি, হয়রানি, হামলা, এই 3 পদ্ধতিতে কিন্তু সংখ্যালঘুদের জমি নেওয়া হয়। গোপালগঞ্জে বেনজির আহমেদ একই ঘটনা ঘটিয়েছেন বলে তারা শুনেছেন, এটি তারা সরজমিনে তদন্ত করে দেখবেন। জমি বিক্রেতা বলেছেন যে জমি দলিল নেওয়ার সময় তারা কেউই বেনজির আহমেদ তার স্ত্রী এবং সন্তানদের দেখেননি, কাউকে সাব রেজিস্ট্রি অফিসে বা কাউকে রিসোর্টে নিয়ে জমির দলিলে সই নেওয়া হয়েছে। যৌথ মালিকানার জমির মালিকদের কাউকে কাউকে মৃত দেখিয়েও জমি কেনার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রাজৈর বড়খোলা গ্রামের প্রণব বিশ্বাসের ক্ষেত্রে। তারা 3 ভাই। প্রণব বলেন যে তার ছোট ভাই পূর্ণেন্দু বিশ্বাস 88 সালে ভারতে চলে যান, সেখানেই কয়েক বছর আগে তার মৃত্যু হয়। তার 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে যারা ভারতে থাকেন। প্রণবের আরেক ভাই প্রশান্ত বিশ্বাস 1 বছর আগে ভারতে গিয়ে আর ফেরেননি। প্রণবের অভিযোগ তাদের 3 ভাইয়ের 142% জমি ফাঁদে ফেলে কিনে নেয় বেনজির। এক্ষেত্রে তার 2 ভাইকে মৃত এবং ওয়ারিশহীন দেখানো হয়, বিক্রি দলিলে তার একার সই নেওয়া হয়। তিনি বলেন এখন এলাকার লোকজন বলতেছে যে আমি নাকি ভাইদের জমি আত্মসাৎ করে বিক্রি করে দিয়েছি, কিন্তু আমি কি করতে পারতাম? জোর করে আমাকে দিয়ে সই নেওয়া হচ্ছে এবং বলছে আমার ভাইরা মৃত, এখানে আমার কি করার আছে সেটা তো কেউ জানে না। প্রণবের ভাষ্য, তাদের বসতবাড়ির জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে বিরোধ ছিল, সেই সুযোগ নিয়ে একটা ভুয়া দলিল তৈরি করে পুলিশ কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন যে বেনজিরের কাছে বিক্রি করে দাও, তাহলেই আমরা সবকিছু সমাধান করে ফেলবো। এরকম অনেক কথা। এই তৈমুর দুর্নীতিবাজ, এই গোপালগঞ্জ মাদারীপুর বেনজির পরিবারের জমি কেনার কাজ করা তৈমুর ইসলাম 95 সালে চাকরিতে যোগ দেয়, ধানমন্ডি থানায় কর্মরত থাকা অবস্থায়। তারপরে তাকে 2002 সালে বিএনপির আমলে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি 2010 সালে আওয়ামী লীগের আমলে তিনি আবার চাকরিতে যোগ দেন, 13 সালে পরিদর্শক হন। মানে এই সব আর কি। এখন এই বিশাল বড় একটা খবর, এই খবরটা আমার কাছে সময় নেই, মানে আমি যদি এটা পড়ি তাহলে আজকে সারাদিন লেগে যাবে। কিভাবে এই হিন্দুদের সম্পত্তিগুলো জোর করে দখল করে নিয়েছে। মানে মঘের মুল্লুক ভাই, মঘের মুল্লুক। একটা দেশের কোনো নিয়ম নাই, কানুন নাই, একটা লোক যা খুশি তা করতে পারে। শুধু কি বেনজির তার ছোট চামচা যারা যেভাবে আছে যা খুশি তা করতে পারে, মঘের মুল্লুক করতে পারে। আর এতদিন হাসিনা এগুলো দেখেও দেখেনি। এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি, এই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা এরা জানতো না। এই রানা দাশগুপ্ত এখন বলতেছে তখন কি করছিল রানা দাশগুপ্ত? তখন হাসিনার কাছে জানাতে পারো নাই? হয়তো বা জানাইছে গোপনে গোপনে, কিন্তু কিছুই করার ছিল না, কারণ বেনজিরের কথায় হাসিনা উঠতে বসতো। এবং হাসিনা আর বেনজির এমন সম্পর্ক ছিল যে মা ছেলের সম্পর্ক। সুতরাং হাসিনার কিছু বললো হাসিনা শুনতো না, কারণ হাসিনা জানে যে এইসব বেনজিরদেরকে টিকিয়ে রাখতে হবে হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এখন বাধ্য হয়ে আমেরিকা যে লিস্ট দিয়েছে যে বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নাও, আমেরিকা স্পষ্ট বলেছে যে বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নয়, জন্য হাসিনার আসলে কিছু করার নেই, কারণ ইলেকশন হয়ে গিয়েছে, 5টা বছর যেতে হবে, এই কারণে হাসিনা ব্যবস্থা নিচ্ছে। তা না হলে হাসিনা তো নিজেই এই দুর্নীতিবাজদেরকে আজীবন প্রশ্রয় দিয়ে আসছে, তাহলে হাসিনা এখন কেন ব্যবস্থা দিল? কি অবস্থা দেখেন। এই গরিব হিন্দুগুলো পৈতৃক জমি জোর করে দখল করে নিয়ে বিক্রি করে। এগুলো আসলে এই বসুন্ধরাও করে, তার বড় বড় যে কোম্পানিগুলো আছে, সামিট গ্রুপ, ওই গ্রুপ, সেগুলো সবাই কিন্তু এগুলো কম বেশি করে। জানি তো, এগুলো খবর তো আসে। কি আর করা, এই মাফিয়া রাজত্ব এগুলো হবেই, কিছু করার নেই। ধন্যবাদ।